স্বামীকে পাগল সাজিয়ে স্টোর রুমে বন্দি করল ইন্সপেক্টর স্ত্রীর সত্যতা জেনে সবাই হতবাক হয়ে গেল বন্ধুরা। এটি উত্তরপ্রদেশের লখনউয়ের একটি সত্য ঘটনা, যেখানে একটি ছোট সরকারি পুলিশ কোয়ার্টারে থাকা একজন সাধারণ মানুষ তার নিজের স্ত্রীর উর্দির নিচে লুকিয়ে থাকা সত্য সম্পর্কে অজানা ছিল। সেই লোকটির নাম ছিল অবিনাশ শুক্লা। লখনউয়ের একটি স্বনামধন্য প্রাইভেট স্কুলে হিন্দি পড়ানো একজন সহজ সরল শিক্ষক। তার পৃথিবীটা খুব ছোট ছিল। সকালে স্কুল, সন্ধ্যায় বাড়ি, আর এর মাঝে স্ত্রী নেহার হাসি। সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। তার কখনো বড় বাড়ি, বড় গাড়ি বা উঁচু পদ দরকার ছিল না। তার শুধু নিজের একটি ঘর দরকার ছিল, এবং সেই ঘরে বিশ্বাস। নেহা শুক্লা লখনউ পুলিশের একজন ইন্সপেক্টর ছিল, চটপটে, আত্মবিশ্বাসী এবং নিজের কাজে কঠোর। উর্দিতে সে কাউকে ভয় পেত না। মানুষ তাকে সালাম করত, পাড়ায় তার খুব সম্মান ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে অবিনাশ তার চোখে এক অদ্ভুত দূরত্ব দেখেছিল। আগে নেহা বাড়ি ফিরেই সারাদিনের কথা শেয়ার করত। এখন সে চুপচাপ থাকে, ফোন সবসময় কাছে রাখে। অনেক রাতে কল আসে আর সে বারান্দায় গিয়ে নিচু স্বরে কথা বলে। অবিনাশ যখন জিজ্ঞেস করত, সব ঠিক আছে তো, উত্তর আসত, তুমি বুঝতে পারবে না, এগুলো ডিপার্টমেন্টের কথা। এক রাতে অবিনাশের ঘুম হঠাৎ ভেঙে গেল। নেহা বিছানায় ছিল না। ড্রয়িং রুমের হালকা আলোয় সে কারো সাথে ভিডিও কলে কথা বলছিল। তার গলায় এমন এক কোমলতা ছিল যা এখন কয়েক মাস ধরে অবিনাশের জন্য উধাও হয়ে গিয়েছিল। অবিনাশ দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সামলে নেব, নেহা বলছিল। স্ক্রিনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল, ডিসিপি বিক্রম রাঠোর। কথাবার্তা স্বাভাবিক ছিল না। তাতে পেশাদারিত্বের দূরত্ব ছিল না, তাতে এক আপনত্ব ছিল। আর সেই আপনত্ব স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরের ছিল। অবিনাশের হাত কাঁপতে লাগল। সে কোনো শব্দ না করে আবার নিজের ঘরে ফিরে এলো। সারা রাত তার চোখে ঘুম আসেনি। সকালে সে কিছু বলল না। সে ভাবল হয়তো সে ভুল বুঝছে। কিন্তু সন্দেহ একবার মনে বাসা বাঁধলে সবকিছু সেই নজরেই দেখা যেতে থাকে। পরের দিনগুলোতে সে খেয়াল করল, নেহা প্রায়ই বিভিন্ন বড় কর্মকর্তাদের সাথে মিটিংয়ের নামে বাইরে যায়। এসিপি করণ মলহোত্রার নামও তার ফোনে বারবার আসত। নেহা আগে কখনো ফোন লক করত না। এখন প্রতিটি কলের পরেই স্ক্রিন সাথে সাথে বন্ধ হয়ে যেত। এক রবিবারের দুপুরে নেহা বাথরুমে ছিল। তার ফোনটা টেবিলের উপর পড়েছিল। হঠাৎ স্ক্রিনে মেসেজ উজ্জ্বল হয়ে উঠল। গত রাতটা স্মরণীয় ছিল। প্রেরকের নাম ছিল বিক্রম স্যার। অবিনাশের হৃৎস্পন্দন যেন বুকেই থেমে গেল। হাত আপনা আপনিই ফোনটা তুলে নিয়েছিল। সে লক খোলার চেষ্টা করল। পাসওয়ার্ড সেটাই ছিল যা তাদের বিয়ের তারিখ ছিল, কিন্তু এখন পাসওয়ার্ড বদলে গিয়েছিল। ঠিক সেই সময় বাথরুমের দরজা খুলল। নেহা ফোনটা তার হাতে দেখল। তুমি আমার গুপ্তচরবৃত্তি করছ? তার গলা কঠোর ছিল। অবিনাশের মুখের কথা শুকিয়ে গেল। আমি শুধু বুঝতে চাই। বুঝতে? তুমি কি বুঝবে? নেহা ফোনটা ছিনিয়ে নিল। তুমি একটা প্রাইভেট স্কুলের শিক্ষক, আমার পৃথিবী আলাদা। এটা প্রথম আঘাত ছিল যা অবিনাশের আত্মসম্মানে লেগেছিল। কিন্তু সে নিজেকে সামলে নিল। তোমার আর বিক্রম স্যারের সম্পর্ক কি শুধু অফিস পর্যন্তই? নেহা চোখ কয়েক মুহূর্তের জন্য পলক ফেলল। তারপর সে ঠান্ডা গলায় বলল, তোমার সন্দেহ হচ্ছে? মনে হয় তোমার মাথা ঠিকমতো কাজ করছে না। সেই দিনের পর থেকে পরিবেশ বদলে গেল। বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। অবিনাশ কথা বলার চেষ্টা করত। নেহা এড়িয়ে যেত। মাঝে মাঝে সে ইচ্ছাকৃতভাবে তাকে উপেক্ষা করত, তার কথাগুলোকে বিকৃত করে উপস্থাপন করত। ধীরে ধীরে নেহা একটা নতুন খেলা শুরু করল। সে তার সহকর্মীদের সামনে বলতে লাগল, অবিনাশ আজকাল অদ্ভুত আচরণ করছে, অকারণে সন্দেহ করে, চিৎকার করে। অবিনাশ অবাক ছিল। সে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, কিন্তু এখন প্রতিবেশীদের দৃষ্টি বদলাতে শুরু করেছে। কেউ তাকে দেখে ফিসফিস করত, কেউ সহানুভূতি নিয়ে টাকাত। এক সন্ধ্যায় নেহা হঠাৎ বলল, আমার মনে হয় তোমার একজন ডাক্তার দেখানো উচিত। কেন? অবিনাশ জিজ্ঞেস করল। তোমার বিভ্রম হতে শুরু করেছে, সব কথাই সন্দেহ। এগুলো মানসিক অসুস্থতার লক্ষণ। এই কথা শুনে অবিনাশ হতভাগ হয়ে গেল। যে মানুষটি তাকে সবচেয়ে বেশি বুঝেছিল সেই তাকে পাগল বলছে। কয়েকদিন পর নেহা তাকে সিভিল হাসপাতালে নিয়ে গেল। সে বলল, রুটিন চেকআপ। সেখানে আগে থেকেই একজন ডাক্তার তৈরি হয়ে বসেছিল। নেহা আলাদা ঘরে ডাক্তারের সাথে দীর্ঘক্ষণ কথা বলল। অবিনাশ যখন ভেতরে গেল তখন তাকে অদ্ভুত সব প্রশ্ন করা হলো। আপনার কি আওয়াজ শুনতে পান? আপনার কি মনে হয় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? অবিনাশ পরিষ্কারভাবে বলল, না। কিন্তু ডাক্তারের চোখে আগে থেকেই সিদ্ধান্ত লেখা ছিল। বাড়ি ফেরার সময় নেহা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। রাতে সে নিজেই খাবার পরিবেশন করল। বলল, আমি তোমার মঙ্গল চাই। তার হাসিতে আপনত্ব ছিল না, পরিকল্পনা ছিল।
সেই রাতে অবিনাশ শেষবারের মতো চেষ্টা করল। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে বলে দাও, কিন্তু আমাকে অসুস্থ বানিও না। নেহা সোজা উত্তর দিল না। সে শুধু এইটুকু বলল, তুমি আর আগের মতো নেই। অবিনাশ প্রথমবার অনুভব করল যে সে একা। যে ঘরে একসময় বিশ্বাস ছিল, এখন সন্দেহ আর ষড়যন্ত্রের গন্ধ ছিল। সে জানত না যে তার বিরুদ্ধে ফাইল তৈরি হয়ে গেছে। মেডিকেল নোটে লেখা হয়ে গিয়েছিল প্যারানয়েড আচরণ, বিভ্রমের অবস্থা। আর সেই রাতেই নেহা তার ফোনে কাউকে মেসেজ করল, রিপোর্ট পাওয়া গেছে। সেই রাতে নেহা সিদ্ধান্ত নিয়েছিল যে এখন অবিনাশ আর সত্যি বলবে না। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। নেহা স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিল। সে চা বানালো, খবরের কাগজ খুলল, যেন কিছুই হয়নি। কিন্তু তার চোখে একটা ঠান্ডা সিদ্ধান্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। অবিনাশ স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন নেহা বলল, আজ তুমি স্কুলে যাবে না। কেন? সে অবাক হলে জিজ্ঞেস করল। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন, তোমার অবস্থা ভালো নেই। আমার অবস্থা একদম ঠিক আছে, অবিনাশ দৃঢ় স্বরে বলল। নেহা হাসল। তুমি নিজেই জানো না যে তুমি ঠিক নেই। দুপুর নাগাদ বাড়িতে দুজন পুলিশ কর্মী চলে এসেছিল। দুজনেই নেহার অধীনে কাজ করত। তারা আনুষ্ঠানিক হাসি নিয়ে বসেছিল, কিন্তু পরিবেশে উত্তেজনা ছিল। ম্যাডাম বলেছেন যে স্যারের শরীর ভালো নেই, একজন বলল। অবিনাশ চমকে নেহার দিকে তাকাল। তুমি এদের কেন ডেকেছ? নেহা অত্যন্ত শান্ত গলায় বলল, তুমি কাল রাতে খুব চিৎকার করছিলে, নিজের সাথে কথা বলছিলে, আমার ভয় লেগেছে। এটা মিথ্যে। অবিনাশের গলা প্রথমবার উঁচুতে উঠল। নেহা সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, যেন ভয় পেয়েছে। দেখলে, এই আচরণটাই। পুলিশকর্মীদের দৃষ্টি বদলে গেল। তাদের মধ্যে সহানুভূতি ছিল, কিন্তু সত্য জানার চেষ্টা ছিল না। কিছুক্ষণ পরেই সেই ডাক্তারও বাড়িতে চলে এলো, যাকে সিভিল হাসপাতালে দেখা গিয়েছিল। তার হাতে ফাইল ছিল। রিপোর্ট চলে এসছে, সে নেহাকে বলল। অবিনাশের সামনে কাগজ খোলা হলো। তাতে পরিষ্কার লেখা ছিল রোগীর বিভ্রম এবং আক্রমণাত্মক প্রবৃত্তির লক্ষণ। এটা মিথ্যে, অবিনাশ কাপা গলায় বলল। আমি একদম ঠিক আছি। ডাক্তার আনুষ্ঠানিক স্বরে বলল, মানসিক রোগীরা প্রায়ই এই কথাই বলে। এই শব্দগুলো হাতুড়ির মতো পড়ল। নেহা আস্তে করে বলল, আমি তোমাকে বাঁচাচ্ছি। তুমি আমাকে শেষ করে দিচ্ছ? অবিনাশ উত্তর দিল। সন্ধ্যা হতে হতে বাড়ির বাইরে খবর ছড়িয়ে পড়েছিল। ইন্সপেক্টর ম্যাডামের স্বামীর মানসিক অবস্থার অবনতি হয়েছে। প্রতিবেশীরা জানালা দিয়ে উকি দিচ্ছিল। ফিসফিসানি বাড়ছিল। রাতে নেহা খাবার এনে সামনে রাখল। অবিনাশ খায়নি। তার ভয় লাগছিল। ভয় পাচ্ছ? নেহা জিজ্ঞেস করল। হ্যাঁ, সে প্রথমবার স্পষ্টভাবে বলল। তোমাকে। নেহার চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি ঝিলিক দিয়ে উঠল। তারপর সে জলের গ্লাসটা বাড়িয়ে দিল। ওষুধ ডাক্তার দিয়েছেন। আমি কোনো ওষুধ খাব না। নেহা পুলিশকর্মীদের ইশারা করল, যারা তখনও বাইরে বসেছিল। তারা ভেতরে এলো। স্যার, এটা আপনার ভালোর জন্যই, একজন বলল। অবিনাশ পিছিয়ে গেল। এটা বেআইনি। নেহা কঠোর স্বরে বলল, যখন কেউ নিজের জন্যই বিপদ হয়ে দাঁড়ায়, তখন পরিবারকে সিদ্ধান্ত নিতে হয়। এরপরে সবকিছু খুব দ্রুত ঘটল। একজন পুলিশকর্মী তার হাত ধরল, ডাক্তার ইঞ্জেকশন বের করল। অবিনাশ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু দুটো শক্তিশালী হাতের সামনে সে দুর্বল হয়ে পড়ল। সূচ ফুটল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দৃষ্টি ঝাপসা হতে লাগল। শেষবারের মতো সে নেহাকে দেখল। সে তার দিকে তাকিয়েছিল, কোনো অনুশোচনা ছাড়াই। যখন তার চোখ খুলল, তখন চারদিকে অন্ধকার ছিল। ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। কাঠের আলমারি, পুরনো বাক্স, ধুলো। এটা বাড়ির স্টোর রুম ছিল। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। অবিনাশ টলমল পায়ে উঠে দাঁড়াল। সে দরজায় ধাক্কা দিল। নেহা, দরজা খোলো। বাইরে থেকে আওয়াজ এলো, শান্ত হও, তুমি নিজেকে আঘাত করে ফেলবে। আমাকে বাইরে বের করো, আমি অসুস্থ নই। তোমার চিকিৎসার দরকার আছে। নেহার গলা ঠান্ডা ছিল। অবিনাশের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। সে দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু বাইরে নিস্তব্ধতা ছিল। কিছুক্ষণ পর প্রতিবেশী কারো পায়ের শব্দ এলো। নেহার গলা শোনা গেল। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছেন যে ওনাকে একা ঘরে রাখতে হবে। ওহ, খুব দুঃখজনক, প্রতিবেশী বলল। অবিনাশ ভেতরে সব শুনছিল। তার প্রতিটি কথা বাইরে গিয়ে মিথ্যায় পরিণত হচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। পানি নেই, আলো নেই, শুধু অন্ধকার আর অপমান। রাত গভীর হল। ক্ষুধা আর ভয় একসাথে বাড়ল। সে মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পেরেছিল যে এটা শুধু রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা ছিল। সকালে দরজা কিছুক্ষণের জন্য খুলল। নেহা ভেতরে জলের বোতল আর শুকনো রুটি ছুঁড়ে দিল। তুমি এমন কেন করছো?
অবিনাশ ক্লান্ত গলায় জিজ্ঞেস করল। নেহা সোজাসুজি তার চোখের দিকে তাকাল। কারণ তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিলে। আমি তোমার স্বামী, তুমি আমার কেরিয়ারের জন্য বিপদ। এই কথা শুনে অবিনাশের ভেতরে কিছু একটা ভেঙে গেল, ভালোবাসার শেষ টুকরোটাও। দরজা আবার বন্ধ হয়ে গেল। দিন কাটতে লাগল। বাইরের দুনিয়ায় গল্পটা আলাদা ছিল। ইন্সপেক্টর তার মানসিকভাবে অস্থিতিশীল স্বামীকে সামলানোর দায়িত্ব নিয়েছেন। বিভাগে নেহার প্রশংসা হচ্ছিল। ভেতরে একজন নির্দোষ মানুষ বন্দী ছিল। তৃতীয় দিন অবিনাশ স্টোরের একটি পুরনো আলমারিতে রাখা তার পুরনো ব্যাগটা দেখতে পেল। হয়তো তাড়াহুড়োতে সরানো হয়নি। ব্যাগে তার পুরনো মোবাইলটা ছিল, যার ব্যাটারি দুর্বল ছিল কিন্তু চালু হতে পারত। সে কাঁপা হাতে সেটা অন করল। স্ক্রিন জ্বলে উঠল। তার প্রথমবার মনে হল যে এখনও সব শেষ হয়ে যায়নি। অন্ধকারে বন্দী অবিনাশ এখন বুঝতে পেরেছিল যে তার লড়াই শুধু স্ত্রীর সাথে নয়, পুরো সিস্টেমের সাথে। সে কাঁপা হাতে পুরনো মোবাইলের আলো কমিয়ে দিল। ব্যাটারি মুশকিল করে 10% ছিল, কিন্তু সেটাই তার শেষ আশা ছিল। সবার আগে সে ক্যামেরা অন করল। স্টোর রুমের চারপাশের ভিডিও রেকর্ড করল। বন্ধ দরজা, বাইরে থেকে লাগানো ছিটকিনি, মেঝেতে ছড়িয়ে থাকা বাক্স, জলের অর্ধেক খালি বোতল। তারপর সে নিজেকে রেকর্ড করল। আমার নাম অবিনাশ শুক্লা। আমি মানসিকভাবে অসুস্থ নই। আমাকে জোর করে এখানে বন্দী করা হয়েছে। তার গলা ভেঙে আসছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। রেকর্ডিং সেভ করে সে তার পুরনো বন্ধু ও সহকর্মী রোহিত বর্মাকে ভিডিওটি পাঠিয়ে দিল। রোহিত সেই প্রাইভেট স্কুলেই পড়াত যেখানে অবিনাশ কাজ করত। মেসেজের সাথে সে শুধু একটা লাইন লিখল, যদি আমি বাইরে না আসতে পারি তাহলে এই সত্যটা দুনিয়াকে দেখিয়ে দিও। সেন্ড চাপতেই ব্যাটারি 2% নেমে এলো। ফোন বন্ধ হয়ে গেল। এখন অপেক্ষা ছিল। ওদিকে নেহা বাইরে তার গল্প আরও মজবুত করছিল। সে মহিলা থানায় রিপোর্ট দায়ের করিয়েছিল। স্বামী মানসিকভাবে অস্থিতিশীল, নিজেকে এবং আমাকে ক্ষতি করতে পারে। মেডিকেল রিপোর্ট আগে থেকেই তৈরি ছিল। তৃতীয় দিন রোহিত স্কুলে পৌঁছাল তো সে জানতে পারল যে অবিনাশ কয়েকদিন ধরে আসেনি, ফোনও বন্ধ। তখনই তার মোবাইলে ওই ভিডিওটা এলো। সে দেখামাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রোহিত সোজা পুলিশ কোয়ার্টারে পৌঁছাল। বাইরে দাঁড়িয়ে থাকা সেপাই আটকাল। ম্যাডাম ব্যস্ত আছেন। রোহিত বলল, আমার অবিনাশের সাথে দেখা করতে হবে। তখনই নেহা বাইরে এলো। চেহারায় মেকি দুশ্চিন্তা ছিল। অবিনাশের অবস্থা ভালো নেই, ডাক্তার দেখা করতে নিষেধ করেছেন। রোহিত মোবাইলটা তার দিকে বাড়িয়ে দিল। এই ভিডিওটা কি? নেহার চেহারা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে সাথে সাথেই সামলে নিল। দেখুন, মানসিক রোগীরা প্রায়ই এমন কথা বলে, তাদের বিভ্রম হয়। রোহিত কঠোরভাবে বলল, যদি সে অসুস্থই হয় তবে তাকে হাসপাতালে থাকা উচিত, স্টোর রুমে নয়। নেহার গলা ঠান্ডা হয়ে গেল। আপনি সীমা পার করছেন। রোহিত বুঝে গেল যে সোজা লড়াইয়ে কিছু হবে না। সে সোজা আইনজীবী মীরা সাক্সেনার কাছে পৌঁছাল। মীরা নারী অধিকার এবং গার্হস্থ্য নির্যাতনের মামলার জন্য পরিচিত ছিলেন। তিনি পুরো ভিডিওটি দেখলেন। মীরা গম্ভীর স্বরে বললেন, এটি অবৈধ আটক রাখার মামলা। হোক সে স্ত্রী বা অন্য কেউ, কাউকেই আইনি নির্দেশ ছাড়া বন্দী করে রাখা যায় না। সেই সন্ধ্যায় মীরা জেলা আদালতে পিটিশন দায়ের করলেন। অভিযোগ ছিল বেআইনিভাবে আটক রাখা এবং মানসিক নির্যাতন। পরের দিন আদালত থেকে নোটিশ জারি হল। পুলিশ বিভাগে হইচই পড়ে গেল। বিষয়টি মিডিয়া পর্যন্ত পৌঁছে গেল। খবর সম্প্রচারিত হল ইন্সপেক্টরের বিরুদ্ধে স্বামীকে বন্দী বানানোর অভিযোগ। নেহার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসিপি বিক্রম রাঠোর তাকে ফোন করলেন। এই ব্যাপারটা বড় হচ্ছে, সামলাও একে। নেহা প্রথমবার ঘাবড়ে গেল। স্যার, সব কন্ট্রোলে ছিল, জানি না ভিডিও কিভাবে বাইরে গেল। যদি সত্যি বেরিয়ে আসে তবে আমরা সবাই ফাঁসবে। অন্য দিক থেকে কঠোর গলা ভেসে এলো। ওদিকে কোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেট এবং দুজন কর্মকর্তা পরিদর্শনের জন্য পুলিশ কোয়ার্টারে পৌঁছালেন। দরজা খুলল। নেহা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল। আমার স্বামী অসুস্থ, দয়া করে ওনাকে বিরক্ত করবেন না। ম্যাজিস্ট্রেট সরাসরি বললেন, আমাদের দেখতে হবে। স্টোর রুমের বাইরে দাঁড়িয়ে নেহার হাত হালকা কাঁপল, কিন্তু এখন পিছিয়ে আসার কোনো রাস্তা ছিল না। দরজা খোলা হলো। ভেতর থেকে তীব্র আলোর ঝলকানিতে কুঁচকে থাকা অবিনাশকে দেখা গেল। দাড়ি বাড়া, চোখ বসে যাওয়া, কিন্তু সজ্ঞানে। আপনার নাম? ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন। অবিনাশ শুক্লা, সে পরিষ্কার গলায় বলল। আপনি কি এখানে নিজের ইচ্ছায় আছেন? না, আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। নেহা সাথে সাথেই বলল, দেখুন, ওর বিভ্রম হচ্ছে। অবিনাশ মাঝখানেই বলে উঠল, যদি আমি অসুস্থই হই তবে আমার চিকিৎসা হাসপাতালে কেন নয়? আমাকে একা বন্দি করে রাখা হলো কেন?
ম্যাজিস্ট্রেট মেডিকেল রিপোর্ট চাইলেন। রিপোর্ট দেখানো হলো। মীরা সাক্সেনাও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আপনি কি ওনার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছিলেন? ডাক্তার ইতস্তত করল, সেগুলো প্রাথমিক লক্ষণ ছিল। আপনি কি ওনাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিলেন? না। তাহলে যথাযথ প্রক্রিয়া ছাড়া আপনি ওনাকে মানসিক রোগী কিভাবে ঘোষণা করে দিলেন? ডাক্তার চুপ হয়ে গেল। ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, অবিনাশ শুক্লাকে এক্ষুনি মুক্ত করা হোক এবং একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে পরীক্ষা করানো হোক। নেহার চেহারা সাদা হয়ে গেল। অবিনাশ যখন স্টোর থেকে বাইরে বেরোল, তখন সে প্রথমবার খোলা আকাশ দেখল। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল মজবুত। পরদিন স্বাধীন মেডিকেল বোর্ডের পরীক্ষা হল। ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার আলাদা আলাদা প্রশ্ন করলেন। দীর্ঘ কথোপকথনের পর রিপোর্ট এলো, ব্যক্তিটি সম্পূর্ণভাবে মানসিকভাবে সুস্থ। এখন ব্যাপারটা আর শুধু পারিবারিক বিবাদের রইল না, এটা ক্ষমতার অপব্যবহার এবং ষড়যন্ত্রের মামলায় পরিণত হয়েছিল। মিডিয়ায় নতুন হেডলাইন চলল, ইন্সপেক্টর তার স্বামীকে মিথ্যা রিপোর্টের ভিত্তিতে বন্দী করে রেখেছিল। বিভাগ নেহাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে দিল। ডিসিপি বিক্রম রাঠোর এবং এসিপি করণ মালহোত্রার কল রেকর্ডও তদন্তের অন্তর্ভুক্ত করা হলো। তাদের এবং নেহার মধ্যে ব্যক্তিগত কথোপকথনের প্রমাণ সামনে আসতে শুরু করল। নেহার কাছে এখন আর কোনো গল্প অবশিষ্ট ছিল না। কয়েকদিনের মধ্যেই মামলাটি জেলা আদালতে শুনানির জন্য নির্ধারিত হল। কোর্টরুম ভর্তি ছিল। সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা, সাধারণ মানুষ সবাই উপস্থিত ছিল। মীরা সাক্সেনা ভিডিও প্রমাণ উপস্থাপন করলেন। স্টোর রুমের সেই অন্ধকার, সেই বন্ধ দরজা, সেই আওয়াজ। স্ক্রিনে অবিনাশের রেকর্ডিং চলছিল, আমি মানসিকভাবে অসুস্থ নই। ভিডিও শেষ হতেই পুরো কোর্টরুম শান্ত হয়ে গেল। নেহার চোখ নত ছিল। কোর্টে চলা ভিডিও দেখে প্রতিটি চেহারা অবাক ছিল। কয়েক মুহূর্ত পর্যন্ত পুরো কক্ষ নিস্তব্ধ ছিল। তারপর জাজ সাহেব ফাইল বন্ধ করলেন এবং নেহার দিকে তাকালেন। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু শব্দগুলো ভারী। ইন্সপেক্টর নেহা শুক্লা, আপনি কি কিছু বলতে চান? নেহার কাছে এখন আর বলার মতো কোনো গল্প ছিল না। তার উকিল আনুষ্ঠানিক যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। মাননীয় আদালত, এটি একটি পারিবারিক মামলা। আমার মক্কেল তার স্বামীর সুরক্ষার জন্য। মীরা সাক্সেনা সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন। মাননীয় আদালত, যে কোনো পরিস্থিতিতে কোনো নাগরিককে আইনি নির্দেশ ছাড়া বন্দী করে রাখা একটি অপরাধ। এখানে শুধু পারিবারিক বিবাদই নয়, বরং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। মিথ্যা মেডিকেল রিপোর্ট বানানো হয়েছে, বিভাগীয় প্রভাব ব্যবহার করা হয়েছে। একজন নির্দোষ ব্যক্তিকে পাগল ঘোষণা করে তার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। জাজ মেডিকেল বোর্ডের চূড়ান্ত রিপোর্ট পড়লেন। অবিনাশ শুক্লা সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ। তারপর তিনি ডাক্তারের ভূমিকার উপর মন্তব্য করলেন। প্রাথমিক পরীক্ষা ছাড়াই মানসিক অস্থিতিশীলতার রিপোর্ট দেওয়া গুরুতর অবহেলা। কোর্টে বসে থাকা মানুষজন নেহাকে দেখছিল। সেই নেহা, যার উর্দি দেখে মানুষ দাঁড়িয়ে পড়ত, আজ সে কাঠগড়ায়। অবিনাশ সাক্ষ্য দেবার জন্য উঠে দাঁড়াল। তার গলায় ব্যথা ছিল, কিন্তু এখন আর ভয় ছিল না। আমি কখনো ভাবতেও পারিনি যে মানুষের সাথে আমি 7 বছর কাটিয়েছি, সেই আমাকে পাগল ঘোষণা করে দেবে। আমাকে বন্দী করা হয়েছিল, আমার কথা শোনার মতো কেউ ছিল না। যদি আমি ভিডিওটি না বানাতাম, তবে হয়তো আজও আমি সেই অন্ধকারেই থাকতাম। সে এক মুহূর্ত থেমে বলল, আমি শুধু ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়। এই কথাগুলো কোর্টে প্রতিধ্বনিতা হল। পরবর্তী শুনানিতে কল রেকর্ড এবং চ্যাটের বিবরণ পেশ করা হল। নেহার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ব্যক্তিগত এবং অনুপযুক্ত সম্পর্কের প্রমাণ সামনে এলো। কথোপকথনে স্পষ্ট ছিল যে অবিনাশের বিরোধিতার পরই তাকে মানসিকভাবে অস্থিতিশীল প্রমাণ করার পরিকল্পনা করা হয়েছিল। জাজ কঠোর স্বরে বললেন, উর্দি আপনাকে আইনের ঊর্ধ্বে রাখে না। যদি আইন রক্ষাকারী নিজেই তার অপব্যবহার করে, তবে সমাজের বিশ্বাস ভেঙে যায়। কিছুক্ষণ পর রায় শোনানো হল। ইন্সপেক্টর নেহা শুক্লাকে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অবৈধভাবে আটক রাখা, মানসিক নির্যাতন এবং ষড়যন্ত্রের অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং বিভাগীয় পরিষেবা থেকে বরখাস্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কোর্টরুমে গুঞ্জন উঠল। নেহার চোখে প্রথমবারের মতো ভয় পরিষ্কার দেখা গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা বেরোল না। জাজ এরপর বললেন, অবিনাশ শুক্লার মানসিক এবং সামাজিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। সেই সাথে বিভাগকে জনসমক্ষে স্পষ্ট করতে হবে যে তিনি মানসিকভাবে সুস্থ। এটা শুনতেই অবিনাশের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা দুর্বলতা ছিল না, এটা সেই ব্যথার প্রকাশ ছিল যা অনেক দিন ধরে ভেতরে জমেছিল। কোর্টের বাইরে বেরোতেই মিডিয়া তাকে ঘিরে ধরল। মাইক্রোফোন এগিয়ে এলো। প্রশ্ন প্রতিধ্বনিত হল,
আপনি কি বলতে চাইবেন? অবিনাশ শান্ত স্বরে বলল, সত্যের দেরি হয়, কিন্তু আপনি যদি ভেঙে না পড়েন তবে তা একদিন সামনে অবশ্যই আসে। সে কারোর ওপর অভিযোগ করল না, সে কারো নাম নিল না। তার সবচেয়ে বড় শক্তি এটাই ছিল যে সে তার মর্যাদা হারায়নি। কয়েকদিনের মধ্যেই পুলিশ বিভাগ একটি সরকারি বিবৃতি জারি করল। অবিনাশ শুক্লা সম্পূর্ণভাবে সুস্থ আছেন। আগের রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল। স্কুলেও একটি বিশেষ সভা হল। প্রিন্সিপাল মঞ্চ থেকে বললেন, আমরা আমাদের শিক্ষককে নিয়ে গর্বিত, যিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। হাততালির শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হয়ে উঠল। অবিনাশের চোখ জলে ভরে এলো। যে মানুষগুলো একসময় সন্দেহের চোখে দেখত, আজ তারা সম্মানের সাথে দেখছে। ওদিকে নেহাকে হেফাজতে নিয়ে যাওয়া হলো। উর্দি খুলে নেওয়া হয়েছিল, হাতে হাত করা ছিল। যে ক্ষমতা একসময় তার চেহারায় দেখা যেত, তা এখন উধাও হয়ে গিয়েছিল। তার কেরিয়ারের শেষ সেই আদালতেই হল, যেখানে সে ভেবেছিল যে সে সব সামলে নেবে। জেলে নিয়ে যাওয়ার সময় সে একবার পিছন ফিরে তাকাল, কিন্তু এখন দেখার মতো কিছু আর বাকি ছিল না। অবিনাশ নিজের ঘরে ফিরল। একই ঘর, একই দরজা। স্টোর রুমের দরজা খোলা ছিল। ভেতরে অন্ধকার নয়, শূন্যতা ছিল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর সে দরজাটা পুরোপুরি খুলে দিল, যেন নিজের ভেতরের অন্ধকারকেও সে বাইরে বের করে দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল যে সে ওই ঘরটা আর কখনো বন্ধ রাখবে না। কয়েক মাস পর সে নতুন বাড়ি নিয়ে নিল। পুরনো স্মৃতি থেকে দূরে জীবন আবার শুরু হলো ধীরে ধীরে, কিন্তু শক্তভাবে। মানুষ প্রায়ই তাকে জিজ্ঞেস করত, তোমার সবচেয়ে বেশি কষ্ট কোন কথায় হয়েছিল? সে হেসে বলত, যাকে আমরা আপন মনে করি সেই যদি আমাদের পাগল প্রমাণ করে দেয়, তবে কষ্ট গভীর হয়। কিন্তু তার চেয়েও বড় কষ্ট হল চুপ থেকে যাওয়া। আমি চুপ থাকা বেছে নিইনি। তার গল্প লখনৌয়ের বাইরেও ছড়িয়ে পড়ল। অনেক মানুষ যারা গার্হস্থ্য নির্যাতন বা মিথ্যা অভিযোগের শিকার ছিল, তারা তার সাথে যোগাযোগ করতে লাগল। সে তাদের একটাই কথা বলত, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকো। এক সন্ধ্যায় সে স্কুল থেকে ফিরছিল। আকাশে হালকা রোদ ছিল। সে দীর্ঘশ্বাস নিল। আজ তার ভয় ছিল না। কারো মিথ্যার কাছে তার নিজের পরিচয় প্রমাণ করার দরকার ছিল না। তার হাঁটার ধরন এখন আগের চেয়ে বেশি সোজা ছিল। সত্য দেরিতে এসেছে, কিন্তু এবার সে মানবতাকে মাথা নোয়াতে দেয়নি। বন্ধুরা, এই গল্পের শিক্ষা পরিষ্কার। সম্পর্ক ক্ষমতা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে চলে। যখন কেউ নিজের পদ এবং প্রভাবের ব্যবহার সত্যকে ঢামাচাপা দেওয়ার জন্য করে, তখন একদিন সেই সত্যই তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। অন্যায় সহ্য করাও ভুল, আওয়াজ তোলা জরুরি। কিন্তু এবার আপনারা বলুন, আপনাদের কি মনে হয়, কোর্ট সঠিক রায় দিয়েছে, না স্ত্রীকে আরও কঠোর শাস্তি পাইয়ে দেওয়া উচিত ছিল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আর যদি গল্পটি মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমই সত্যি ও আবেগপূর্ণ গল্পের জন্য দ্য স্টোরি টেলার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয়।